ইয়াসিরের কোলে এখনো ঈশা থম মেরে আছে। মোচামুচি করেও লাভ হচ্ছে না। ঈশা বারবার বলছে, মাথাটা তোমার গেল নাকি? জাল তো বেশি দেয়নি, এমন পাগলামো করছো কেন? ইয়াসির নির্বিকার সামনের দিকে এগোচ্ছে। এদিকে বাসার সবাই মিলে আস্তে ধীরে ওদের পিছু নিচ্ছে। সবার সামনে ইয়ান। ইয়ান একটু সামনে এগিয়ে ঘুরে বলে, বড় ভাইয়ের রোমান্স দেখলে কি পাপ হবে দাদু? এমন সিরিয়াস সময়ে ইয়ানের একথা শুনে সোহানা বেগম বলে, একটু আত্মুতের সমস্যা নেই, সামনে যা, নয়তো আমার ঝাঁটার বাড়ি থেকে তরে কেউ বাঁচাইতে পারতো না। উদ্ধৃতি চিহ্ন। ইয়ান এক টোপ গিলে সামনে যেতে থাকে, তারপর দরজায় কাত করে নিজের মাথা রাখে ইয়ানের উপর। ওর দাদি নিজের মাথা বের করে, পেছনে থেকে বাকিরা দাঁড়িয়ে ভাবছে মেয়েকে মারতেই নিয়ে গেল নাকি। এদিকে দাদি নাতির হাল দেখে মনে হচ্ছে রোমাঞ্চ হবে, আদৌ কি তাই নাকি মেয়েটাকে উত্তম মধ্যম দিবে ইয়াসিরকে জানে। এদিকে ইয়াসির ঈশাকে নিয়ে সোজা ওয়াশরুমের বাথরুমে ফেলে বলে, মফসস এবার বেশ আদর হয়েছে। ঈশা চিৎকার দিয়ে বলে, এই শীতের মধ্যে তুমি আমায় ঠান্ডা পানিতে চুবালে কেন বুড়ো বেটা? খবরদার একদম বুড়ো বলবি না, তোর বিয়ে এ কার করা জামাই, আমি আমাকে সম্মান দিয়ে কথা বলবি। ঈশা দাঁড়াতে দাঁড়াতে বলে, তা তোমার সম্মানটা কোথায় যে আমি দেব সেটা? বলতে বলতে বেচারির পা পিছলে পড়তে গিয়ে ইয়াসিরের শার্ট খামচে ধরে আর ইয়াসিরও ঈশাকে বাঁচ কাটতে ঈশার কোমরে হাত রেখে নিজের দিকে টেনে আনে। ঈশা ঝটপট বলে, রোমাঞ্চ করার উদ্দেশ্যে আছে নাকি? ব্যাস। ইয়াসির ঠাস করে ঈশাকে ছেড়ে বলে, শীতটাও তোর মতো পেতনির সাথে জীবনেও না, প্রয়োজনে চিরকুমার থাক। বেশ সন্ন্যাসী হব, তবুও তোর সাথে না, না এ হবে না বইন। ঈশা মুখ ভেঙিয়ে বলে, মনে থাকে যেন। ইয়াসির নিজের শরীর ছাড়তে ছাড়তে বলে, অবশ্যই বইন। ঈশা রেগে বলে, আরেকবার বইন বললে তোমার দাঁতগুলো সব টেনে বার করব মি। অভদ্র জামাই। ইয়াসির বেরুতে বেরুতে আবারও চিল্লয়ে বলে, দেখা যাবে বইন। ঈশা কটমট করে বেরিয়ে আসতে নেয়। অপরদিকে হেলানো দরজাটা খুলতে গেলেই ইয়ান সোজা মুখ থুবড়ে পড়ে ইয়াসিরের পেট বরাবর। ইয়াসির ব্রুকুচকে তাকাতেই ইয়ান দাঁড়িয়ে থতমত খেয়ে বলে, এই ডাকতে এসেছিলাম ভায়া। ভাবি কোথায় ভায়া? আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। বিকাল 3টা, রাস্তার পাশ দিয়ে রুমি হাঁটছে আর ভাবছে, অনেক হয়েছে আর না, আজকে যাবই, থাকুক না ওই বেটা জমতাত। একার আমার কি, আমি কাউকে কি ভয় পাই নাকি? আমার হিসাবই মিলে না, যার বোন এমন মাথামোটা তার ভাই এমন জমের খারি হলো কিভাবে? নিশ্চিত ঈশা ওর ভাইকে কুড়িয়ে এনেছে, নয়তো ভাই এক বোন আরেক ভাত। আমার কি, আমার বান্ধবী ঠিক তো সব ক্লিয়ার। বেকনিতে দাঁড়িয়ে আচার খাচ্ছিল ঈশা হুট করে রুমিকে আসতে দেখে। বেচারি আচার ফেলে দৌড় লাগায়, একদম সোজা রুমিকে আঁকড়ে ধরে বান্ধবী মিছে মিছে কান্না করতে শুরু করে। মোটামুটি 15 দিন হলো দেখা নেই তাদের। ঈশা রুমির চোখ মুছে দিচ্ছে আর ঈশা রুমির চোখ মুছে দিয়ে একসাথে বান্ধবী বলে উঠে, মিস ইউ শাকচুন্নি, মিস ইউ পুটিমাছ। ইয়ান হাঁ করে দেখছে যে তার বোনের মতো মাথামেটা টাইপের আরো একজন পৃথিবীতে অ্যাডজাস্ট করে। ইয়ানকে দেখে ঈশা বলে, ভাইয়াও আমার জান, প্রাণ, কলিজা, লিভার, ফুসফুস, কিডনির একমাত্র বান্ধবী। ইয়ান থ মেরে দাঁড়িয়ে ছিল। ঈশার কথা শোনা মাত্র বেচারা নড়েচড়ে বলে, এত কম বললি কেন বইন? পুরো বডির বান্ধবী বললে পারতি। উদ্ধৃতি চিহ্ন। ঈশা বলে, আরেকদিন বলবো ভাইয়া, আজকে এতটুকুই থাক। ইয়ানকে দেখে রুমি সালাম দিয়ে বলে, কেমন আছেন ভাইয়া? ইয়ান এক পলক তাকায় রুমির পানে। মেয়েটা যে তার বোনের কপি চেহারাতেও যেন ফুটে উঠেছে কেমন লীলাখেলা। ইয়ান শুকর হয়ে বলে, জি জি ভালো, তুমি ভালো তো? তখনই আয়ান শর্ট প্যান্ট আর গলায় তোয়ালে নিয়ে চিল্লাতে চিল্লাতে আসে, মা আমার কফি। কতক্ষণ? আর বলতে বলতে নিচের রুমির ফ্রস্ট ইকারকে চোখ চায় আয়ানের। তবে আয়ান নির্বিকার অ্যাটিটিউডের সাথে নিজের মাকে আরেক দফা কফি দিতে বলে, নিজের রুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। বেচারা একটু লজ্জা পেয়েছে, যার দরুন রুমে গিয়ে নিজের গালে হাত রেখে বলে, ইসস, হসন্ত একটা মেয়ের সামনে এভাবে আয়ানছি। আয়ানের ভাবনার মাঝেই ফোনের নোটিফিকেশন আসলে। আয়ান প্রকৃতিকে কিছুক্ষণ তা পর্যবেক্ষণ করে। এদিকে রুমির সাথে গোটা 15 দিনের কাহিনী শেষ করে নতুন নতুন বাদরামির ভাই দিয়া নিয়ে বান্ধবীকে বিদায় জানানোর জন্য উদ্ধত হয়। আর আয়ান সে মুহূর্তে বের হচ্ছিল। আয়ানকে দেখে ঈশা দৌড়ে গিয়ে বলে, ভাইয়ার রিকোয়েস্ট আছে। আয়ান বলে, তাড়াতাড়ি বল, আমাকে যেতে হবে। ঈশা বলে, সামনে বখাটেছে, লেদের পাশ কাটিয়ে বহু কষ্টে আমার বান্ধবী এখানে এসেছে। আয়ান বলে, তো? ঈশা আয়ানের হাত ধরে বলে, তো তুমি এখন বাইরে যাচ্ছ তাই না? আমার বান্ধবীকে ওর বাসায় দিয়ে আসো, নয়তো একটু আগের ঘটনা তোমার অভদ্র ভাইকে বলবো সারাদিন তোমার মজা উড়াবে, কেমন লাগবে বলো? আয়ান রেগে তাকায় ঈশার দিকে। ঈশা বলে, চোখ রানিও না, আমি ভয় পাচ্ছি না।
এদিকে রুমি ওর মার সাথে ফোনে কথা বলা শেষ করে ঈশাকে বলে, আমি যাই তাহলে। ঈশা বলে, দাঁড়া, ভাইয়া নিয়ে যাবে তোকে। রুমি টোক গিলে বলে, না না, আমি একলাই। কথা বাকিটুকু শেষ হওয়ার আগে আয়ান বলে, স্রেফ 2 মিনিট তাড়াতাড়ি আসতে বল। এই বলে আয়ান গটগট করে বেরিয়ে যায়। রুমি ঈশার পিঠে ধারাম করে এক ঘা বসিয়ে বলে, জমের কবলে আমাকে ফেলনি কেন শাকচুন্নি। ঈশাও এক ঘা বসিয়ে বলে, সেফটি পুঁটি মাছের বাচ্চা, আমার ভাই থাকলে তোর চিন্তা নাই, সেফ আইট জানে যা যা। রুমিকে আয়ানের বাইকে উঠিয়েই শার কতগুলো ফ্লাইং কিস ছুঁড়ে মারে। এদিকে বেচারি রুমি আয়ানের কাঁধে না চাইতেও হাত রেখে ঈশার দিকে কটমট করে তাকিয়ে। একটু সামনে যেতেই রুমি বলে, উমম ভাইয়া আমাকে নামিয়ে দিতে পারেন, সমস্যা নেই। বলার সাথে আয়ান ব্রেক কুশলে রুমি আয়ানের পিঠে হুমড়ি খেয়ে পড়ে। আয়ান বলে, নামো। রুমি ভ্যাবাচেকা খেয়ে ড্যাব ড্যাব করে তাকায় আয়ানের দিকে। আয়ান আবারও হুঙ্কার ছেড়ে বলে, কি হলে, নামো। রুমি এবার ধরফিয়ে নামলে আয়ান এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে যায়। রুমি মাঝরাস্তায় দাঁড়িয়ে বলে, বেটা কি জল্লাদ, কিভাবে একটা মেয়েকে মাঝরাস্তায় নামিয়ে দিল একটা অসভ্য লোক। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। রাত 2টোর দিকে ইয়াসির বাড়ি ফিরে। যদিও ঝামেলা কিছুটা হ্রস্বই কাটতেছে, তবুও বেচারা সব সামলাতে হিমশিম খাচ্ছে। মেজাজ পুরো ডাউন, তার উপর বউয়ের অত্যাচার তো আছেই। ইয়াসির রুমে লাইট অন করা মাত্রই দেখতে পায় ঈশা গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। ক্লান্ত শরীরে মাথা ঝিমিঝিমটা যেন ওর একার গেল নিজের বউয়ের মুখখানা দেখে। ইয়াসির এগিয়ে ঈশার শরীরে কম্বলটা দিয়ে আরো ভালো করে মুড়িয়ে দেয়। একটু পর ইয়াসির ফ্রেশ হয়ে বেকনিতে দাঁড়িয়ে সিগারেট ধরিয়ে মুখে নেওয়া মাত্রই হুট করে ঈশা এসে টান মেরে সেটা নিয়ে পেছনের দিকে রেখে রাগী চোখে তাকায় ইয়াসিরের দিকে। ইয়াসির নির্বিকার বলে, ওটা দে। ঈশা বলে, তুমি এসব খাও কবে থেকে? ইয়াসির রেগে কটমট করে বলে, তুই দিবি? তোকে কেন কৈফিয়ত দিব আমি? বলেছি না, তোর যা ইচ্ছা কর, আমার ব্যাপারে আসবি না। ঈশা তখনও রাগ চেপে বলে, কেন আসবো না, তোমার বউ হই অবশ্যই আসবো। আর তুমি এসব ছাইপাশ খেতে পারবে না। আগে যা করেছো। দেখ ঈশা মেজাজ খারাপ আছে, দে বলছি নয়তো। ঈশা বলে, কি করতে নয়তো কি করবে তুমি? এই বলে সিগারেট নিচে ফেলে দেয় ঈশা। আর ইয়াসিরও নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে ঠাস করে ঈশার গাল চড় মেরে সাথে সাথে রুমে চলে আসে। এদিকে ঈশা নিজের গাল রেখে অবাক পানে তাকায় ইয়াসিরের দিকে। ঈশা ভাবেওনি এরকম কিছু হবে। কখন যে চোখ পানি চলে এসেছে ঈশার খেয়াল নেই। আস্তে ধীরে ঈশা ফ্লোরে বসে পড়ে আর তার চোখ বেয়ে অঝরে জল পড়তে থাকে। কান্নার তোপ যেন বাড়ছেই, তবে কোনো শব্দ নেই। এই কেমন নীরব কান্নায় কেমন কষ্ট ঈশার জানা নেই। ইয়াসির রুমে এসে শুয়ে পড়েছে। ঈশার কথা মাথা থেকে ঝেড়ে বিছানায় গা হেলিয়ে কখন ঘুমিয়েছে জানা নেই তার। লেখিকা নায়িকা বেশি ফাল পারে দেখে আমারই মেজাজ খারাপ হইয়া গেছে, তাই দিলাম ইয়াসির ভাইরে দিয়ার একটা থাপ্পড়।